আফটারনুন চিলড্রেন। আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে পড়ব এই জীবন কবিতার কিছু প্রশ্ন উত্তর। তোমাদের কালকের ক্লাসে আমি এই জীবন কবিতার যে বিষয়বস্তু সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই কবিতার যে প্রশ্ন উত্তর সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। এই জীবন কবিতার প্রশ্ন উত্তর পড়ার আগে তোমরা মোটামুটিভাবে আশা করব কবিতাটি ভালোভাবে পড়ে নিয়েছো। আজকে যখন আমরা প্রশ্ন আলোচনা করব তখন বিভিন্ন কবিতার লাইন তুলে আমি সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যদি তোমাদের এই প্রশ্নের উত্তর বা প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় যদি সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমাকে জুম ক্লাসে বলবে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস, এই জীবন কবিতার প্রশ্ন উত্তর পর্ব। প্রথমেই আমরা যে প্রশ্নটি পড়ব, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা লাইন এই কবিতায় রয়েছে। চলো আমরা দেখি যে মানুষে যে আশা হলো মানুষ হয়ে ফিরে যাব। ধরো যদি প্রশ্নটা এভাবে আসে যে এই কবিতাটি কার লেখা, কোন কবিতার অংশ, আলোচ্য অংশে তাৎপর্য বিশ্লেষণ করো। আবার বলছি প্রশ্নটা, মানুষে যে আশা হলো মানুষ হয়েই ফিরে যাব। মানুষে যে আশা হলো মানুষ হয়েই ফিরে যাব। এই প্রশ্নটা এভাবে আসতে পারে, যেমন ধরো মানুষে যে আশা হলো মানুষ হয়েই ফিরে যাব। কীভাবে প্রশ্নটা আমরা লিখতে পারি যে কার লেখা, কোন কবিতার অংশ, আলোচ্য অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে এভাবে আমরা কবিতার উত্তরটা শুরু করতে পারি যে কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত এই জীবন কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে কবি পৃথিবীতে মানুষের আশু কর্তব্য সম্পর্কে ইঙ্গিত করেছে। মানুষ আমরা কাদের বলি? যাদের মান এবং হুঁশ দুটোই আছে, অর্থাৎ যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। তাহলে এই যে মানবিকতা বোধ এবং মনুষ্যত্ব বোধ যাদের রয়েছে তারাই মানুষ। পৃথিবীতে আমরা যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করি, অর্থাৎ আমরা যখন বায়োলজিক্যালি মানুষ হয়ে জন্মাই, তখন কিন্তু কবি বলেছেন আমরা যখন পৃথিবীতে আসি তখন আমরা আমাদের মানুষ হিসেবে পরিচয় নিয়েই কিন্তু আসি এবং আমরা মানুষের মতোই কিন্তু বাঁচতে চাই। পোকামাকড়ের মতো আমরা কিন্তু কীটপতঙ্গ বা পোকামাকড়ের মতো কিন্তু আমরা বাঁচতে চাই না। আমরা মাথা উঁচু করে সমস্ত অধিকার বা সমস্ত রকমের অধিকার আদায় করে নিয়েই কিন্তু আমরা বাঁচতে চাই। কবি বলেছেন মাথা উঁচু করে সমস্ত রকমের অধিকার আদায় করতে চান তিনি এক তিল জমি ছাড়তে চান না। তার পাওনা থেকে কেউ বঞ্চিত তাকে করবে সেটা কবি মেনে নিতে পারেন না। কবি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই মানুষের মতো বেঁচে থাকতে চান। তাহলে এই হচ্ছে মানুষে যে আশা হলো মানুষ হয়েই ফিরে যাব, এই আলোচ্য অংশের তাৎপর্য। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা হচ্ছে বাঁচতে হবে বাঁচার মতো। বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। কবিকে
কবি এখানে কিভাবে বেঁচে থাকার কথা বলেছেন, জীবনটাকে গোটা একটা জীবন হোক বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর: কবি বাঁচার মতো বাঁচতে চান, শুধুমাত্র যে প্রতিবাদ মুখরহীন অর্থাৎ এই রকম কোনো খণ্ড জীবন তিনি চান না। তিনি চান প্রাণ চঞ্চল সম্বলিত একটি পূর্ণ জীবন। শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকা বা দিনগত পাপক্ষয় কিন্তু কবির একদমই অভিপ্রেত নয়। কবির অস্তিত্বহীন জীবন একদমই ভালো লাগে না। কবি চান প্রতিবাদে মুখর একটা সাবলীল জীবন। এই যে লাস্ট প্রশ্নটা, জীবনটা গোটা একটা জীবন হোক, অর্থাৎ কবি এখানে কোন জীবনের কথা বলেছেন? তাহলে কবি এখানে একটি সম্পূর্ণ জীবনের কথা বলেছেন, যেই জীবনের মধ্যে রয়েছে সবসময় প্রাণের স্পন্দন, অর্থাৎ অর্ধমৃত বা জীবনমৃত হয়ে বেঁচে থাকাকে কবি বেঁচে থাকা হিসেবে মনে করেন না। কবির মতে জীবন হবে প্রতিবাদ মুখর, জীবন হবে অধিকার বোধে জাগ্রত, জীবন হবে প্রাণ চঞ্চল, জীবন হবে জীবন্ত। সেই জীবনে কোনো রকম জড়ত্ব থাকবে না, জীবনের মধ্যে থাকবে বৈচিত্র্য। তাই বৈচিত্র্যহীন জীবন নিয়ে বেঁচে থাকার কোনো অর্থই কবি খুঁজে পান না। এরপর আমরা আরেকটা প্রশ্নে যাব। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এই প্রশ্নটার কিন্তু মিনিংটাও একটু অন্যরকম। এই যে কবি বলেছেন, আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু যা নয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য। অর্থাৎ কবি এখানে কি বলতে চেয়েছেন? এই প্রশ্নটার এই উত্তরটার মধ্যে কবি কি বলতে চেয়েছেন? কবি বলছেন যে নিছক অন্ন, কবি চাইছেন আমাকে দাও ক্ষুধার অন্ন। ক্ষুধার অন্ন মানে মানুষ যখন, প্রত্যেকটা মানুষই কিন্তু বেঁচে থাকার জন্য বা নিজেকে জীবনে বাঁচিয়ে রাখার জন্য কর্ম করে কারণ তার ক্ষুধা নিবৃত্তি করার জন্য। কবি বলেছেন যে নিছক অন্ন বলতে যে তা কিন্তু মানুষের দৈহিক ক্ষুধা নিবৃত্তি করতে পারে, অর্থাৎ খেতে খাওয়া পড়ার জন্য বেঁচে থাকার কিন্তু কোনো অর্থ হয় না। কবি বলেছেন যে দৈহিক ক্ষুধা নিবৃত্তি করা সে তো পশুরাও করে। আজকে সমস্ত পশুকুলই কিন্তু নিজেদের দৈহিক ক্ষুধা নিবৃত্ত করার জন্যই সকল রকম কর্মে তারা নিজেদের নিমজ্জিত রাখে। তাহলে শুধু যদি মানুষও সেটাই করে, তাহলে পশুকুলের সঙ্গে তো মানুষের কোনো রকম ডিফারেন্স হতেই পারে না। মানুষের মধ্যে থাকে মানসিক ক্ষুধা, কিন্তু মানুষ কিন্তু শুধু যে দেহ নিয়ে তৈরি তা নয়, মানুষের মধ্যে থাকে মন। দেহের ক্ষুধা নিছক ডাল ভাতে মিটলেও মনের ক্ষুধার জন্য কিন্তু অন্য কিছু দরকার। কি দরকার? মনের ক্ষুধার জন্য চাই জীবনের আইডেন্টিটি, অর্থাৎ আত্মমর্যাদা থেকে শুরু করে জীবনে কোনো কিছু প্রতিষ্ঠা লাভ, সব কিছু মিলিয়েই সবথেকে বড় কথা অন্যের অধীনে না থাকার যে মানসিকতা, মানুষের অধিকার বোধ, প্রতিবাদ করার যে ইচ্ছে, এই সব কিছুই কিন্তু মানুষের মনের ইচ্ছে বা মনের ক্ষুধার মধ্যেই কিন্তু পড়ছে। কবি শুধুমাত্র বেঁচে থাকার জন্যই বেঁচে থাকতে চান না, তিনি চান বাঁচার মতো বাঁচতে। মানুষের সমস্ত অধিকার নিয়ে তিনি বেঁচে থাকতে চান। কবি কিন্তু চান পৃথিবীর সমস্ত রূপ, রস, বর্ণ, গন্ধ, লাবণ্য সব কিছুই তিনি মন দিয়ে উপভোগ করতে চান। কারো দয়া বা দাক্ষিণ্যে নয়, কারো অনুগ্রহে নয়। কবি চান আপন অধিকারেই সব কিছু পেতে। বেঁচে থাকার জন্য যা কিছু দরকার কবি তা ছিনিয়ে নিতে চায়, জোর করে
আদায় করে নিতে চায়। ঠিক এর পরের লাইনে কবি বলেছেন, নইলে গোটা দুনিয়া খাবো। কি প্রসঙ্গে বক্তা এ কথা বলেছেন? প্রতিবাদী কবি সুনীল গঙ্গোপাধ্যায়, আমরা মোটামুটি এই কবিতাটা পড়ে একটা জিনিস কিন্তু বুঝতে পেরেছি, যে এই কবিতাটা কিন্তু আর পাঁচটা কবিতার মতো নয়। এই কবিতার মধ্যে কিন্তু রয়েছে একটা প্রতিবাদ মুখর মানসিকতা। তাই প্রতিবাদী কবি সুনীল গঙ্গোপাধ্যায় প্রচলিত সমাজ ব্যবস্থা এবং অন্যায় অবিচারের দিকের প্রতি তার অঙ্গুলি নির্দেশ করেছেন। কবি বলেছেন, সমাজে দীর্ঘদিন ধরে চলে আসছে অন্যায় অবিচার এবং অত্যাচার এবং নিপীড়ন। সাধারণ মানুষ ভয়ে সত্য কথা বলতে পারে না, তাদের অধিকার কিন্তু তারা দাবিও করতে পারেন না। কিন্তু কবি এসব সাধারণ মানুষদের মতো নন। কবি তার প্রাপ্য অধিকার ফিরে পেতে চান। যদি দাবি না করে পাওয়া যায়, তবে তিনি কিন্তু দাবি ছিনিয়ে নিতেও রাজি। যদি বাঁচা দৈহিক ক্ষুধার সঙ্গে সঙ্গে কবি মনের অন্ন না পান, তবে তিনি গোটা দুনিয়াটাকে গিলে খাবেন, অর্থাৎ তিনি সব কিছু নস্যাৎ করে দেবেন। কারণ বাঁচার মতো বাঁচতে হলে কিন্তু প্রতিবাদী হতে হবে, ভয়ে ভীত হয়ে থাকলে চলবে না। তাহলে গোটা দুনিয়া খাবো বলতে কবির কিন্তু এ যেন দুনিয়ার বিরুদ্ধে এক জেহাদ। কবি নিজের অধিকারটা ছিনিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই জেহাদ করছেন। যদি তিনি তার প্রাপ্য অধিকার, প্রাপ্য মর্যাদাবোধ না পান, তবে তিনি দুনিয়ার বিরুদ্ধে চলে যাবেন, অর্থাৎ তিনি প্রতিবাদে সামিল হবেন। এখানেই কবি কিন্তু গোটা দুনিয়া খাবো বলতে এটাই বলতে চেয়েছেন। পরে দেখো আরেকটা জায়গায় আছে, আমায় কেউ নিলাম করবে কামারশালায়। অর্থাৎ এখানে কবি বলেছেন যে এই যে কখনো কখনো আমরা দেখি যে এখনও স্বাধীনতার এতগুলো বছর পরেও কিন্তু আমরা দেখি যারা মজদুর শ্রেণী বা যারা চাষি, বিশেষ করে এই লাইনটার ঠিক আগের লাইনটায় আমরা যাই, আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, অথবা আমায় কেউ নিলাম করবে সুতোকলে কামারশালায়। কিন্তু এই দুটো লাইনে কিন্তু সমান ইম্পর্টেন্ট। প্রথম লাইনটায় আমরা দেখছি গ্রামের মানুষকে শোষণকে নিয়ে কবি লিখেছেন, যে গ্রামে গঞ্জে ভিখারি করে, মানে যারা চাষি, তাদের নিত্যদিন দৈনন্দিন তাদের ঘরে যেন এই তাদের যে তোমার অভাব, সেটা যেন ছাড়তেই চায় না, মহাজনরা তাদের শোষণ করে। এবং গ্রামে যেমন এই শোষণের একটা পরিকাঠামো আমরা দেখি, অনুরূপভাবে কিন্তু আমরা শহরের বুকেও কিন্তু দেখি এই রকম এক অদ্ভুত রকমের শোষণ। এই শোষণের জন্য কি হয়, কবি বলেছেন যে শহরের মানুষের মধ্যেও কিন্তু এই শোষণটা দেখা যায়, যে কামারশালায়, অর্থাৎ যারা নাকি মজদুর বা লেবার, তারাও কিন্তু শোষিত হচ্ছেন মালিক শ্রেণীর কাছে। অর্থাৎ কবি বলছেন যে এই যে মালিক শ্রেণী বা তথাকথিত দ্বারা উচ্চবিত্ত শ্রেণী বা তথাকথিত যারা রাজনৈতিকভাবে উচ্চবিত্ত বা কিছু স্বার্থন্বেষী মানুষ, তারা কিন্তু সবসময় গরিব দুঃখীদের গরিব মানুষদের শোষণ করে। কবি এই শোষণটা মেনে নিতে চান না। তাই কবি সুতাকলে বা তাদের গ্রামের চাষের জমিতে রক্ত জল করা এই যে শ্রম, তিনি বৃথা হতে দেবেন না। শ্রমের বিনিময়ে যে উৎপাদন হয়, কবি তার ভাগও কিন্তু চান। তিনি কোনোদিনই মেনে নেবেন না যে তাদের কাজে লাগিয়ে অন্য লোক মুনাফা তুলছে। যদিও যুগ যুগ ধরে দুনিয়ার দেশে দেশে কিন্তু এই প্রথা এখনও চলে আসছে। এক শ্রেণীর মানুষ তাদের অর্থবনে বলীয়ান হয়ে তাদের হাতে সমস্ত রকমের ক্ষমতা কুক্ষিগত করে তারা অন্যদেরকে সদা সর্বদা শোষণ করে চলেছেন। কবি এই শোষণেরই কিন্তু বিরুদ্ধে কথা বলেছেন। কবি বলছেন যে তিনি তার অধিকার অন্যকে ছেড়ে দিতে রাজি নন,
তিনি কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এরপর শেষ প্রশ্নে আমরা যাব, পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন। এখানে কবি পদ্ম পাতার ফড়িং, অর্থাৎ তোমরা সবাই জানো পদ্ম পাতা গোলাকার হয়, আর পদ্ম পাতায় ফড়িংয়ের জন্ম হয় এবং অর্থাৎ পদ্ম পাতা ওই জায়গাটুকুর মধ্যে ফড়িংটা ঘোরাফেরা করে, ফড়িংটা ভাবে ওই জায়গাটুকুই তার চৌহদি। জীবন রসিক প্রতিবাদী কবি সুনীল গঙ্গোপাধ্যায় এই কবিতায় তিনি বলেছেন যে জীবন বৈচিত্র্যময়, জীবন গতিময়। বৈচিত্র্যহীন জীবন মানে জড়তাময় জীবন। জীবনমৃত হয়ে বেঁচে থাকাটা কিন্তু জীবন নয়। দৈহিক ক্ষুধারণ্য পাওয়াটা কিন্তু জীবন নয়। দেহ ও মন নিয়েই তো মানুষ। যদি মনের অন্ন না পাওয়া যায়, যদি মনের ক্ষুধা নিবৃত্ত না হয়, সেক্ষেত্রে সেই জীবন গতানুগতিক, সেই জীবনের কোনো দায়ী নেই, বা সেই জীবন জীবন বলে মান্যই হয় না। পদ্ম পাতার আকার গোলাকার হয়, ফড়িং ওই পদ্ম পাতাতেই তার গোটা জীবন অতিবাহিত করে। ওই পাতা এবং পাতার চারপাশে ঘোরাফেরা এবং উড়ে বেড়ানোই ফড়িংয়ের জীবন। ওই পাতাকে ঘিরেই তার স্বপ্ন। কিন্তু কবি তো ফড়িংয়ের মতো নন। কবি চান বৈচিত্র্য, তিনি জীবনে চান গতি। তা শুধু নিছক অন্ন পেয়েই পরিতৃপ্ত হয় না, মনের অন্নেরও প্রত্যাশী। ক্ষুধার অন্নে দৈহিক পরিতৃপ্তি হলেও মনের পরিতৃপ্তি হয় না। মন চায় অন্য কিছু, মন চায় রূপ, রস, বর্ণ, গন্ধ, লাবণ্য, অর্থাৎ সামগ্রিক একটা পরিব্যক্তি। বাজারে বিকায় ফল তণ্ডুল, সে শুধু মেটায় দেহের ক্ষুধা। প্রাণের মনের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। সেই সুধাই কবির কাম্য। অর্থাৎ এই জীবন কবিতাটার মধ্যে কিন্তু কবি পুরোপুরিভাবে মানবিকতার গান গেয়েছে, মানবিকতার জয়গান গেয়েছে। সেই যে আমরা কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছিলাম গাহি সাম্যের গান, অর্থাৎ এই সাম্যের মধ্য দিয়েই কবি কিন্তু নিজের অধিকার বুঝে নিতে চেয়েছিলেন। কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে কুলি মজুর বলে, তাতে একটা লাইন আছে যে তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমাদের দেবতা বলিব সে ভরসা আজ আছে। অর্থাৎ যারা সুবিধাবাদী লোক তারা কিন্তু ভিক্ষের মতো যাদের রক্ত ঝরানো টাকা দিয়ে তারা আনন্দ করছে, নিজেদের জীবন সাধন করছেন, তাদেরকে তাদের শ্রমের মূল্য ছুঁড়ে দিচ্ছে। কবি কিন্তু তাদেরকে আর গুরুত্ব দিতে চাইছেন না। কবি বলছেন এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে, যারি পদরজ অঞ্জলি করি মাথায় রইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে তুলি। অর্থাৎ যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, সেই মানুষদের জয়গান গেয়েই কিন্তু কবি বলেছেন অনেক দিন হয়েছে আর সাধারণ মানুষদের আর বোকা বানিয়ে রাখা যাবে না, এবং তারা তাদের নিজেদের অধিকার বুঝে নিতে চাইছে। তাদের অধিকার বোঝার দিন এসে গেছে। তারা এবার নিজেদের অধিকার মাধ্যমে নিজেদের জীবনকে অন্য রকমভাবে চালাতে চান। কবি সাধারণ মানুষের এই যে মানসিকতা, এই যে প্রতিবাদী ভূমিকা, এর ওপর ভিত্তি করেই কিন্তু এই কবিতাটি লিখেছেন। তাহলে এই জীবন, এই কবিতাটি তোমাদেরকে আমি ভালোভাবে আলোচনা করে দিলাম প্রশ্নগুলো। এছাড়াও যদি কোনো প্রশ্নের উত্তরে মনে হয় অসুবিধা হচ্ছে, বা তোমরা তো বাই দিস টাইম এই কবিতাটির পোস্টও পেয়েছো, সুতরাং আই থিঙ্ক প্রবলেম হবে না। তাও যদি মনে হয় যে কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে বা একটু প্রবলেম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কবিতাটার যেখানে যেখানে অসুবিধা
একটা খাতায় লিখে রাখবে। পরবর্তী দিনে অর্থাৎ জুম ক্লাসে কিন্তু আমাকে তোমরা সেখান থেকে জেনে নিবে কোথায় কী অসুবিধা হচ্ছে। আমাদের এই কবিতাটা পড়া হয়ে গেলে আমরা চলে যাব কিন্তু বোর্ড পরীক্ষণে। এছাড়াও আমি তোমাদের এরপর এক একটা চ্যাপ্টার ধরে ধরে এক এক দিন করে পড়াবো। আমার মনে হয় সমাসটা আমরা নেক্সট উইকে একবার পড়বো, কারণ সমাসটা বাই দিস টাইম হয়তো ভুলে গেছো। সমাসটা আরেকবার পড়ে নিয়ে আমরা জুম ক্লাসেও সমাস আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এইটুকুই থাকলো। তোমরা ভালোভাবে পড়ো, যদি কোনো সমস্যা হয় আমাকে তোমরা জানাবে।